কিংবা বিভিন্নভাবে চাকরিচ্যুত হতে হয়েছে, যার মধ্যে ফরেস্ট ডিপার্টমেন্ট রয়েছে, ফায়ার সার্ভিস ডিপার্টমেন্ট রয়েছে এবং এডুকেশনের 10,323 বলুন কিংবা কিছু প্রফেসর নিয়োগ বোধ হয় সেখানে রয়েছে। তো তার মানে চাকরি মানে ঘোটালা হবে, চাকরি মানে অস্বচ্ছতা নিয়ে চাকরি হবে, সেটা সরকার করতে পারে, কারণ সরকারটা সব অংশের মানুষের। তার জন্য ন্যূনতম একটা জায়গায় সরকারকে গিয়ে দাঁড়াতে হয় যে এটা সার্বিক অংশের মানুষের জন্য, পরবর্তী সময়ের জন্য, পরবর্তী প্রজন্মের জন্য যাতে একটা ভালো ইনস্টেন্স থাকে, তার জন্য সরকারকে স্বচ্ছতা নিয়েই কাজ করতে হয়, এটা স্বাভাবিক। আপনারা অবগত আছেন যে 2500টি জিআরবিটির মাল্টিটাস্কিং স্টাফ গ্রুপ ডি এর জন্য বিজ্ঞাপন বেরিয়েছিল 2020 সালে এবং 2021 সালে 20 তারিখ আগস্ট মাসে তার জন্য পরীক্ষা নেওয়া হয়েছিল, লিখিত পরীক্ষা, যেখানে 55,675 জন আবেদনকারী ছিলেন এবং এদের মধ্যে সেই লিখিত পরীক্ষার নিরিখে, তো লিখিত পরীক্ষা হয়েছে, তার ইভালুয়েশন চলবে, একটা সময় লাগবে এবং তারপর ইভালুয়েশনের পরে, প্রাথমিক স্ক্রিনিং এর পরে 16,665 জনকে 1:6 রেশিওতে প্রাথমিক পরীক্ষায় উত্তীর্ণ বলে ইন্টারভিউর জন্য কল করা হয়েছে এবং সেই ইন্টারভিউ 2500 গ্রুপ ডি পদের জন্য 1/12/2023 সাল থেকে 19/1/2024 সালের মধ্যে সম্পন্ন হয়েছে এবং এই ইন্টারভিউর মানদণ্ডে দেখা গেছে যারা উপস্থিত ছিলেন তাদের মধ্যে 16,665 মধ্যে 4,550 জন অনুপস্থিত ছিল। আর সেখানে এই ইন্টারভিউর পর দেখা গেছে, আপনারা আরেকটা বিষয় আপনাদের নজরে আমরা আনি, কারণ এটা বারবার দেখছি বিভিন্ন জায়গায় সোশ্যাল মিডিয়ায় আসছে, যে কেন 63টা পদ শূন্য রাখা হয়েছে, ত্রিপুরায় কি একজনও যোগ্য প্রার্থী নেই ইত্যাদি বহু বিদ্রুপাত্মক আলোচনা হচ্ছে। বাস্তব সত্যটা হলো এই 2500 গ্রুপ ডি পদের জন্য 4% ফিজিক্যালি উইকার সেকশন, যারা হ্যান্ডিক্যাপ যাদেরকে আমরা বলি, বা ডিফারেন্টলি এবলড যাদেরকে আমরা বলি, তাদের জন্য 4% আসন সংরক্ষিত ছিল, 2% আসন সংরক্ষিত ছিল এক্স সার্ভিসম্যানদের জন্য এবং তাদের মধ্যে আবার এসটি, এসসি, ওবিসি, জেনারেল ইত্যাদি ক্যাটাগরি ছিল। শুধুমাত্র এই দুটো গ্রুপে, উইকার সেকশন বা হ্যান্ডিক্যাপ যাই বলি এবং এক্স সার্ভিসম্যান, এই তাদের ক্ষেত্রে 63 জন যোগ্য প্রার্থী পাওয়া যায়নি। কারণ জেআরবিটি বা কোনো একটা বোর্ড যখন একটা মেধা তালিকা তৈরি করেন, ন্যূনতম একটা জায়গা তাদেরকে ফিক্স করতে হয় যে কোন জায়গা পর্যন্ত মেধা তালিকা নেবেন। তো সেই জায়গায় এসে তাদেরকে দেখা গেল যে এই অংশের এক্স সার্ভিসম্যান এবং ফিজিক্যালি উইকার যারা রয়েছেন তাদের মধ্যে 63 জনকে নেয়ার মতন কোনো সুযোগ ছিল না, যোগ্য প্রার্থী সেই জায়গাতে পাওয়া যায়নি। বাকি এমন নয় যে জেনারেলে পাওয়া যায়নি, এসটিতে পাওয়া যায়নি, ওবিসিতে পাওয়া যায়নি বা ইত্যাদি কোনো বিষয় নেই, এটা হচ্ছে একটা বিষয়। তো এই কারণে এই পদগুলি আপাতত শূন্য রয়েছে। দ্বিতীয় একটা প্রশ্ন ঘুরে ফিরে বারবার আসে, কেউ কেউ প্রিজাম্পশন করছেন যে একটা বড় অংশ চাকরিতে জয়েন করবেন না। কোন ডিপার্টমেন্ট যখন পরীক্ষা নেয়, যখন ফাইনাল লিস্ট আউট করে, তখন তারা ধরেই নেয় যে যেহেতু আমরাই বলি যে বেকার বেশি, বেকারত্ব বাড়ছে, আবার আমরাই বলি বেকার চাকরি পাবে, চাকরিতে জয়েন করবে, এটা নিজের সঙ্গে নিজের দ্বন্দ্ব প্রকাশ হচ্ছে। কারণ বেকাররা চাকরি পাবে, চাকরির জন্যই পরীক্ষা দেয়, কাজেই ডিপার্টমেন্ট কিংবা বোর্ড ধরে নেবে যে তারা জয়েন করবে, সেটা স্বাভাবিক। এবার কেউ কেউ বলছেন, প্রত্যেকে তথ্যবান জানে না, যে অন্য চাকরিতে কেউ কেউ জয়েন করেছেন। এবার অন্য চাকরিতে কেউ যদি জয়েন করে থাকে, তাহলে সেটা পার্সন কনসার্ন যতক্ষণ না জানাচ্ছেন
যে আমি ওই চাকরিতে জয়েন করেছি, এই পরীক্ষায় আমি টিকেছি, বা এই পরীক্ষায় আমি প্রিলিমিনারি রাউন্ডে প্রিলিমিনারিতে আমি কোয়ালিফাই করেছি, আমি এটাতে আর এপিআর করব না, অ্যাকসেপ্ট করব না। ততক্ষণ পর্যন্ত কোন কোন জায়গায় কোন কোন ক্যান্ডিডেট পরীক্ষা দিচ্ছেন, কোনটা অ্যাকসেপ্ট করবেন করবেন না, সেই জায়গাটা সিল করার মতন কোন জায়গা কিন্তু কারণ নেই। সেটা সময় বলবে কারা জয়েন করবেন করবেন না। যদি না করেন তো ঠিক আছে, আবার পরীক্ষা হবে, আবার তারা সুযোগ পাবেন। আরেকটা বিষয়, বহিরাজ্যের মানুষ চাকরি পেয়েছে বলছে। আপনারা জানেন একটা সময় পর্যন্ত পিআরটিসি বিষয়টা ওপেন ছিল। জিআরবিটি ইন্টারভিউ যখন হয়, অ্যাডভার্টাইজমেন্ট যখন হয়, পিআরটিসি বাধ্যতামূলক ছিল না। তার জন্য বাইরে থেকে কেউ কেউ অ্যাপ্লাই করেছে। খুব ছোট্ট অংশ, যতটা আমরা খবর পেয়েছি ভীষণই ছোট্ট একটা অংশ যারা অ্যাপ্লাই করেছেন, এবং তার মধ্যেও ভীষণই ছোট্ট একটা অংশ যারা কোয়ালিফাই করেছেন, মেরিট লিস্টে যারা আছেন। একেবারে নেই তা নয়, কয়েকজন তো আছেন। কিন্তু যেহেতু ওইখানে অপশন ছিল না, অ্যাপ্লাই করার সুযোগ ছিল, তার পরবর্তী সময় রাজ্য সরকার সেই বিষয়টাকে বিবেচনা করে সম্ভবত 2022-এর শেষে বা 23-এর কোনো প্রথম দিকে কোনো একটা সময় পিআরটিসিটা ত্রিপুরা রাজ্যের যে কোনো পরীক্ষার জন্য কম্পালসারি করেছেন, যাতে করে ত্রিপুরার ছেলে মেয়েরা একমাত্র সেখানে অগ্রাধিকার পায়, যারা ত্রিপুরার বাসিন্দা তারাই যেটা অগ্রাধিকার পায়, সেই বিষয়টাকে নিশ্চিত করার বিষয়টা তৈরি করেছে। তো এই যে একটা অস্পষ্টতা তৈরি করে বেকারদেরকে বিভ্রান্ত করে মানুষের মধ্যে একটা ক্ষোভ তৈরি করার চেষ্টা করছে, আমার মনে হয় এর থেকে বেরিয়ে আসা উচিত। বিরোধিতা করবেন, রাজ্যে আরো কর্মসংস্থান কি করে হতে পারে তার জন্য বিরোধীরা সাজেশন দেবেন, সেটা খুব স্বাভাবিক। কারণ আমরা গত প্রেস মিটেই বলেছি 3700-এর উপর মোট নিয়োগ হচ্ছে, এবং অলরেডি যেটা কমপ্লিট আছে আরো 1000 মিলে 4700-এর উপর নিয়োগ ত্রিপুরাতে হচ্ছে, খুব রিসেন্টলি হচ্ছে। এই জেআরবিটির মাধ্যমেও যাদের ফাইনালি যারা মেরিট লিস্টে যাদের নাম এসছে, মেধা তালিকায় যারা আছেন, তাদের 37টা ডিপার্টমেন্ট থেকে যে রিপোজিশন দেওয়া হয়েছিল সেই নিরিখে হয়েছে। এখন অ্যাকর্ডিংলি সেই ডিপার্টমেন্টকে জেআরবিটি তাদের নাম তালিকা পাঠিয়ে দেবেন এবং তাদের অফার সেই কনসার্ন ডিপার্টমেন্টগুলি প্রদান করবে। এটাই হচ্ছে নিয়ম। কাজে আমি আবেদন করব যে রাজ্যে গঠনমূলক সরকারি দৃষ্টিভঙ্গি নিয়ে সরকার যে কাজ করছেন, বেকারদের জন্য যে কাজ করছেন, এবং স্বচ্ছতা নিয়ে যে কাজ করছেন, কারণ স্বচ্ছতা নিয়েই কাজ করতে হবে যদি বেকারদের ভবিষ্যৎকে সুরক্ষিত রাখতে হয়। নয়তো আজকে সস্তা রাজনীতির জন্য আজকে চাকরি দিয়ে দিলেন, কয়েক বছর পর দেখা যাবে সেই চাকরি প্রশ্নের সম্মুখীন। কারণ এখন যে কোনো বিষয় মহামান্য আদালতে চলে যায়, রাইট টু ইনফরমেশন রয়েছে, এবং সেই সমস্ত বিষয়গুলির কারণে অবশ্যই, এবং সবচেয়ে বড় কথা যেটা, জনগণের সরকার আমরা কাকে বলি? যে সরকার মানুষের জন্য সার্বিক চিন্তা করে, একটা দৃষ্টান্তমূলক ভাবে একটা সুস্থ স্বচ্ছ প্রশাসন দেয়, এবং একটা উন্নয়ন রাজ্যের বুকে তার গতিকে ত্বরান্বিত করে, সেটাকেই আমরা স্বচ্ছ সরকার বলি এবং গতিশীল সরকার বলি। তো নিশ্চয়ই রাজ্য সরকার সেই দৃষ্টিভঙ্গি নিয়েই কাজ করছেন, এবং পরবর্তী আরো যারা রয়েছেন বেকারদের জন্য আরো নতুন শূন্যপদ সৃষ্টি থেকে শুরু করে আরো বেশি করে নিয়োগ কি করে করা যায় সেই দৃষ্টিভঙ্গি নিয়ে রাজ্য সরকার কাজ করছেন, এবং খুব শীঘ্রই আরো নতুন নতুন শূন্যপদের ঘোষণা রাজ্য সরকার করতে চলেছেন, এবং তার রিক্রুটমেন্ট প্রসেস শুরু হতে চলেছে। তো আমি সবাইকে বিনম্রভাবে আবেদন করব, বিভ্রান্ত না হয়ে আপনারা সরকারের সঙ্গে সহযোগিতা করুন। বেকার সমস্যার সমাধানের জন্য চাকরি একটা গুরুত্বপূর্ণ পথ, তার বাইরে যে পদগুলি রয়েছে সেই পদগুলিতে যারা বেছে নিতে চাইছেন তাদের জন্য যেমন সরকার আপনাদের সঙ্গে সম্পূর্ণভাবে সহযোগিতার হাত বাড়িয়ে রেখেছেন, তেমনি যারা চাকরি প্রত্যাশী এবং যারা ইন্টারভিউ ফেস করছেন তাদের ন্যূনতম একটা জায়গা যদি থাকে, তাহলে সরকার অবশ্যই স্বচ্ছতার সঙ্গে আপনাদের সবাইকে নিয়োগের জন্য যে প্রসেস রয়েছে সেই প্রসেসে সরকার আপনাদের বিবেচনা করবে। এটা সবার জ্ঞাত সারে সবার নলেজে আনার জন্য আমার কথাগুলি বলা। তো আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে তাহলে আপনারা বলতে পারেন। সুব্রত দা, আজকে এই ফলাফলটা প্রকাশের পর, তালিকা প্রকাশের পর বিভিন্ন জায়গায় সামাজিক মাধ্যমে দেখা গেছে আপনাদের দলের সঙ্গে যুক্ত অনেক কর্মীরাই ঠিক একইভাবে আপনাদের একজন নেতা কিশোর দাস উনি লিখছেন যে স্বচ্ছ নিয়োগ নীতি, কোশ্চেন মার্ক, মিনিস্টারের বউ, মিনিস্টারের ছেলের বউ, ওএসডি একটা পোস্ট ক্রিয়েট করে নিজের মেয়ের চাকরি
এই চাকরিগুলো নিয়োগ করার জন্য তো প্রশ্ন হয় না। আর ছোট ভাই বোনগুলোর সময় স্বচ্ছ নিয়োগ নীতি কেন আমি প্রশ্ন করছি। আমি জানি না কোন আপনি কার্যকর্তা বলছেন, নিশ্চয়ই সঠিক বলবেন আপনি। তো আমি একটা কথাই বলি যে পোস্ট ক্রিয়েশন থেকে শুরু করে যে কেন পোস্ট ক্রিয়েট হলো তার জন্য ক্রাইটেরিয়া কি রয়েছে, সেই ক্রাইটেরিয়া ফুলফিল করার পর একটা ইন্টারভিউ প্রসেস রয়েছে। কোথাও রিটেন টেস্ট এবং ইন্টারভিউ, কোথাও শুধুমাত্র পার্সোনালিটি টেস্ট, বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন রকম থাকে। তো আমি এইটুকু বলতে পারি, রাজ্য সরকারের যে দৃষ্টিভঙ্গি রয়েছে স্বচ্ছতা নিয়েই নিয়োগ করবে। কাজে সেটা সিঙ্গেল পোস্ট হোক, মাল্টিপল পোস্ট হোক, সেখানে স্বচ্ছতা নিয়েই নিয়োগ হয়েছে। এটাকে যে কেউ চ্যালেঞ্জ করতে পারেন যদি মনে হয় যে কোথাও অস্বচ্ছতা হয়েছে, সেই অধিকার ওনার রয়েছে। আর কার্যকর্তা হলেই শুধুমাত্র মানে কার্যকর্তা বা কার্যকর্তা না, তার সঙ্গে এটা রিলেট করে না। এটা কারণ আজকে আমি কার্যকর্তার কথা বলবো, এটা যে কোনো একটা সাধারণ মানুষ এই প্রশ্নটা করতে পারেন যদি তার মনে প্রশ্ন থাকে। কাজে প্রশ্নটা স্বাভাবিক এবং সাধারণ যদি হয়ে থাকে, তাহলে তাদের যদি কনফিউশন থাকে, এখন অনেক বিষয় রয়েছে, রাইট টু ইনফরমেশন রয়েছে, কোর্ট রয়েছে, চ্যালেঞ্জ করাই যেতে পারে, তারা সেটা করতে পারে। আর কিছু? সবাইকে ধন্যবাদ।